আসসালামু আলাইকুম। একটু আগে যেটা বলছিলাম যে আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম যে 5:30টার সময় লাইভে সংযুক্ত হব এবং আপনাদেরকে অনুরোধ করেছিলাম আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। আশা করি আপনারা অনেকেই সংযুক্ত হয়েছেন এবং আস্তে আস্তে অনেকেই সংযুক্ত হবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারবেন, আমি আমার চোখে পড়লে আমি সেই প্রশ্নগুলা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই যে লাইভ, এটা খুব লম্বা সময় ধরে আমি থাকবো না আপনাদের সাথে, কিন্তু যেটুকু সময় থাকবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আমি অনেক দিন ধরে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করছি। আপনারা জানেন যে আমি ভিডিও তৈরি করছি, পত্রিকার জন্য লেখা তৈরি করছি। কখনো কখনো আমার লেখা আপনাদের নজরে আনার জন্য ফেসবুক পেজে, লিঙ্কডইনে আমি পোস্ট দিচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে আমি খুব একটা চমৎকার মিশন নিয়ে আসলে নেমেছি। মিশনটা কি আমি হয়তো কোনোদিন আপনাদের সাথে শেয়ার করি নাই সেভাবে। সেটা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। এই বিষয়টা এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু সবচাইতে নেগলেক্টেড একটা এরিয়া। আপনি দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও কিন্তু পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে কোনো শিক্ষা দিচ্ছে না। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো আমাদেরকে শেখাচ্ছে কিভাবে ভালো চাকরি পেতে হবে, কিভাবে চাকরি করতে হবে। ইভেন এন্টারপ্রেনারশিপের জন্য প্রচন্ডভাবে মোটিভেশন আমাদের এডুকেশন সিস্টেমে নাই বললেই চলে। এখন MBA বিভিন্ন ইউনিভার্সিটিতে চালু হয়েছে, BBA চালু হয়েছে, বিজনেস চালু হয়েছে, যেখানে হয়তো কিছু প্রসঙ্গ আসে। তারপরেও দেখবেন সার্বিক বিবেচনায় যে আপনার বিজনেসের চাইতে চাকরির দিকে মূলত ফোকাস, যে কিভাবে একটা ভালো চাকরি পাওয়া যাবে। আর একটা বিষয় হচ্ছে যে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট যে খুবই জরুরি, সেদিকে আমাদের ফোকাস কম। বিজনেসগুলোতে এবং কর্পোরেট হাউসগুলোতে মূলত কর্পোরেট ফাইন্যান্স কিভাবে ম্যানেজ করে সেটা নিয়ে কাজ করা হয়। কিন্তু আপনি যে বেতনটা পাচ্ছেন বা রেমুনারেশন পাচ্ছেন, বা আপনি যে আয় করছেন, যে আয়টা আপনার ফ্যামিলি পারপাজে আপনি ব্যবহার করছেন, এই আয়টাও যে ম্যানেজ করা দরকার আছে, এটা আমাদের ব্যক্তিগত জীবনে মূলত নেগলেক্টেড। আমরা কখনো এভাবে চিন্তা করি নাই, ফলে কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে ওইভাবে শিক্ষা দেওয়ার কথা ভাবি নাই। কিন্তু ওভার দ্য টাইম এটার গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। পশ্চিমা বিশ্বে অনেক আগে থেকে এটার গুরুত্ব আছে, আমাদের এখানেও কিন্তু গুরুত্ব বাড়ছে। আমি যখন 2-2.5 বছর আগে কথা বলা শুরু করেছি এই বিষয় নিয়ে, তখন আমি এতটা মানুষের মধ্যে এতটা আলোচনা দেখি নাই। কিন্তু এখন ওভার দ্য টাইম আমি দেখছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এই মানি ইস্যু নিয়ে, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইস্যু নিয়ে কথা বলছেন, এবং এটা আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমাদের এই যে হিউজ পপুলেশন, এই পপুলেশনের একটা বড় অংশ বা অধিকাংশ মানুষই কিন্তু সেভিংসের প্রতি কিন্তু অতটা মনোযোগী নয়, বা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান না থাকার কারণে তারা যে আয়টা করছেন, এই আয়টা কিভাবে ব্যবহার করবেন সে ব্যাপারেও কিন্তু অতটা কেয়ারফুল নয়। আমি বলছিলাম যে আমার একটা এজেন্ডা আছে। এই এজেন্ডা একেবারে আমার ব্যক্তিগত। এজেন্ডাটা কি? এজেন্ডাটা হচ্ছে যে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়টা আমি মানুষের নজরে আনতে চাই। নজরে বলতে কিরকম? আমি বাংলাদেশের প্রতিটা মানুষের নজরে আনতে চাই যে আপনি যে টাকাটা আয় করছেন, এই টাকাটা আপনার জন্য খুবই ম্যানেজ করাটা খুবই দরকার। কারণ দেখা গেছে যে একই ধরনের আয় করছেন দুজন মানুষ, একই ধরনের এডুকেশন তাদের ছিল, একই ধরনের সংসার তাদের, কিন্তু রিটায়ারমেন্টের সময় একজনের দেখা যাচ্ছে প্রচুর টাকা, আর একজনের দেখা যাচ্ছে প্রচুর ঋণ। আমরা মোটা দাগে একটা কথা জানি যে যার প্রচুর ঋণ সে খুব অগোছালো মানুষ, আর যার প্রচুর টাকা আছে সে অসৎ পথে টাকা আয় করেছে। অসৎ পথে হয়তো অনেকে টাকা আয় করে, কিন্তু এই যে ধারণা, এই ধারণাটা কিন্তু সঠিক নয়। আপনি সারা জীবন ধরে যদি অল্প আয় করেন এবং আপনার ফান্ডের ম্যানেজমেন্ট যদি আপনি বুদ্ধিমত্তার সাথে করতে পারেন, সঠিকভাবে করতে পারেন, আপনার জ্ঞান থাকে ম্যানেজমেন্ট করার এবং প্রজ্ঞার সাথে করতে পারেন, তাহলে যখন আপনি রিটায়ার করবেন 60 বছর বা 65 বছরে যেয়ে, তখন আসলে আপনার হাতে অনেক টাকা থাকবে। এটা সত্যি কথা। কারণ অল্প অল্প করে প্রতিদিন সেভ করা এবং কোনো দিন বা প্রতিদিন বা ধরেন প্রতি মাস, প্রতিদিন তো অনেক কেউ বেতন পায় না, প্রতি মাসে অল্প অল্প টাকা করে টাকা সেভ করা এবং লঙ্গার পিরিয়ড ধরে সেভ করা। কত টাকা সেটা বড় কথা নয়। এই যে লঙ্গার পিরিয়ড ধরে আপনি সেভ করছেন, ইনভেস্ট করছেন, এর একটা মাল্টিপল ইফেক্ট, কম্পাউন্ড ইফেক্ট এমন চমৎকার যে শেষে দেখবেন যে আপনি ভাবতেও পারেন না যে আপনার এত টাকা কিভাবে জমলো। এই যে বছরের পর বছর সঞ্চয় করেছেন, এখানে একটা কথা বলা জরুরি যে আপনি কত টাকা সঞ্চয় করলেন, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কতদিন ধরে সঞ্চয় করলেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনি কন্টিনিউয়াসলি সঞ্চয় করেছেন কিনা, কোনো মাসে বাদ দেন নাই, কন্টিনিউয়াসলি সঞ্চয় করেছেন এবং লম্বা সময় ধরে সঞ্চয় করেছেন। আপনি জানেন যে ওয়ারেন বাফেট, আমরা জানি যে প্রচন্ড সফল একজন বিনিয়োগকারী, বিনিয়োগ গুরু হিসাবে পরিচিত। তার প্রচুর বই আমি পড়েছি, তার বক্তৃতা শুনেছি, আপনারাও শুনেছেন নিশ্চয়। কিন্তু এই ভদ্রলোক এত বড় ধনী হয়েছেন, তার মূল কারণ কিন্তু এটা নয় যে উনি প্রচন্ড মানে দক্ষতা সম্পন্ন বিনিয়োগকারী, বরং তার চাইতে বড় যে জিনিসটা তার এই বড় অ্যাসেট বিল্ড আপের পেছনে কাজ করেছে সেটা হচ্ছে যে তিনি 10 বছর বয়সে তার সেভিংস শুরু করেছেন, ইনভেস্টমেন্ট শুরু করেছেন এবং টানা 75-76
বছর ধরে উনি কিন্তু এই সঞ্চয়ের মধ্যে মানে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে আছেন, মূলত বিনিয়োগের মধ্যে আছেন। তো এই লম্বা সময় ধরে ওনার দেখা গেছে যে অ্যানুয়াল রেট অফ রিটার্ন 22% মতো অ্যাভারেজ। তো এই করে দেখেন তো, যদি এত লম্বা সময় ধরে কেউ সেভ করে তাহলে কি অবস্থা হবে। উনি কিন্তু সেই মানে ফলটা পেয়েছেন, কম্পাউন্ড ইফেক্টের ফলটা পেয়েছেন। আবার অনেকেই আছে তার সাথে অনেক পরে শুরু করেছে, কিন্তু তাদের হয়তো ইয়ারলি রিটার্ন হয়েছে 70%, 76%, 72%, কিন্তু তাদের নাম কেউ জানে না, কারণ ওই লম্বা সময় ধরে সে বিনিয়োগের সুযোগটা পায় নাই বা সে বিনিয়োগ করে নাই, ফলে তার অ্যাসেট অত বেশি হয়নি। দেখবেন যে যারা লম্বা সময় ধরে বিনিয়োগ করেছে তাদের শেষের দিকে অ্যাসেট বাড়ে সাংঘাতিক দ্রুত গতিতে। কথাই বলে যে প্রথম $1 মিলিয়ন বা $1 মিলিয়ন এটা আয় করা কঠিন, কিন্তু পরবর্তী মিলিয়নগুলা আয় করা কিন্তু অত কঠিন না। কারণ যখন আপনার র্যাট রেস বন্ধ হয়ে যায়, আপনার খাওয়া দাওয়ার খরচের ব্যাপার আপনার চিন্তা থাকে না, এরপরে যে টাকা জমে খুব দ্রুত এবং টাকা বিনিয়োগ করলে বাড়েও খুব দ্রুত। তবে মনে রাখবেন যে যখন টাকা বাড়বে বা কমবে, এর পেছনে কিন্তু শুধুমাত্র আপনার বিনিয়োগ দক্ষতা, আপনার সাংঘাতিক চাতুর্য, আপনার নৈপুণ্য এটা কাজ করে বটে, কিন্তু আনসার্টেনিটি এবং সার্টেনিটি, মানে লাক, মূলত আমি সার্টেনিটি বলি না, লাক কিন্তু বড় একটা ফ্যাক্টর। দেখবেন যে থ্রু আউট ইউর জার্নি লাক আপনাকে অনেকবার ফেভার করেছে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে অ্যারাউন্ড 20% ক্ষেত্রে লাক আপনাকে ফেভারই করে নাই। তো ওই যে 20% ক্ষেত্রে আপনাকে ফেভার করে নাই, ওই সময়টা টিকে থাকাটা খুব জরুরি। যারা বড় বিনিয়োগকারী, যারা বড় হয়েছেন জীবনে, তারা এই যে খারাপ সময়টা, সেই সময়টা তারা টিকে ছিলেন। ওয়ারেন বাফেট কিন্তু জীবনে খারাপ সময় পার করেছেন, কিন্তু সেই সময়ে উনি টিকে ছিলেন। হয়তো ওই সময় উনি প্রফিট কম করেছেন, কিন্তু উনি ধীর হয়ে গেছিলেন, উনি চুপ হয়ে গেছিলেন। আবার কেউ যখন মার্কেট খুব খারাপ অবস্থায় ছিল তখন সবচেয়ে বেশি লাভ করেছেন। তো এই সবকিছুর মূলে কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি আপনার ব্যক্তিগত ফাইন্যান্স ম্যানেজমেন্টের জ্ঞানটা আপনার আছে কিনা। আপনারা জানেন, আমার মানে ভিডিও যারা শুনেছেন তারা জানেন যে আমি অনেক কথা বলেছি, বিভিন্ন ধরনের আচরণ নিয়ে ব্যাখ্যা করেছি, সাইকোলজি অফ মানি নিয়ে কথা বলেছি, ইনফ্লেশন নিয়ে কথা বলেছি, ইকোনমিক্সের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছি, বিজনেস নিয়ে কথা বলেছি। তারপরেও আমি মূল কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার টাকা ম্যানেজ করতে শেখেন। সবাই আপনার অতীতে ফেরেন, জাস্ট লুক ব্যাক, দেখবেন যে আপনার জীবনে অসংখ্য স্টোরি আছে মানি সংক্রান্ত, যে স্টোরিগুলো খুব বেদনার, কষ্টের। আপনি কাউকে টাকা দিয়েছেন, টাকাটা ফেরত পান নাই, কোথাও বিশ্বাস করে বিনিয়োগ করেছেন, সেখান থেকে টাকাটা আসে নাই, আপনার কোনো জ্ঞান নাই, কিন্তু শেয়ার মার্কেটে পুরো টাকা যা ছিল সব ঝেড়ে ঝুড়ে সেখানে বিনিয়োগ করেছেন, মার্কেট মানে বেয়ার মার্কেট হয়ে গেছে, আপনি সেখান থেকে কিচ্ছু পান নাই 2010 সালের মতো। তো মানে আবার সমস্ত টাকা দিয়ে আপনি একটা জিনিস কিনেছেন, ওই জিনিসটা ফল করেছে, আপনার টাকা শেষ। আপনার ভাইকে দিয়েছিলেন আপনি টাকা ব্যবসা করার জন্য, ভাই টাকাটা মেরে দিয়েছে। বাবা মাকে দিয়েছিলেন টাকাটা কোথাও রাখার জন্য, বাবা মা এমনভাবে টাকাটা রেখেছে, দক্ষতা নেই বলে, যে টাকাটা পরে কমে গেছে, ইনফ্লেশনারি ইফেক্ট হোক আর যে কোনো কারণে হোক। এরকম বিভিন্ন স্টোরি আছে। তো আজকে আমি লাইভ কেন করছি, স্টোরি আছে বটে, কিন্তু আমার কথা হচ্ছে আপনার পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। আমার ভিডিও যারা দেখেছেন, ওই কমেন্ট যদি পড়েন তাহলে দেখবেন যে অনেকেই বলছেন যে আমরা করেছি, দ্যাট ইজ আপনার কথা শুনে আমাদের মনের মধ্যে একটা সচেতনতা গ্রো করেছে এবং আমরা সঞ্চয় শুরু করেছি। কেউ বলে আমি বিনিয়োগ শুরু করেছি। আজকে এক ভদ্রমহিলা আমাকে লিখেছেন যে উনি আর গোল্ড কিনবেন না, ওনার অনেক গোল্ড হয়ে গেছে, উনি এখন অন্য খাতে বিনিয়োগ করবেন। কেন? কারণ আমার বইতে বলা আছে। ওর হ্যাঁ, আমার বইয়ের সম্পর্কে বোধহয় জানেন, দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এটা অলরেডি বেশ সাড়া ফেলেছে এবং অনেক মানুষ এটা পছন্দ করছে, কারণ তাদের জীবনে ভ্যালু অ্যাড হচ্ছে এবং তারা এটাকে মনে করছে যে তাদের উপকার হবে। আপনারা যারা এখনো বইটি সংগ্রহ করেননি, তারা আমার সাথে যোগাযোগ করে বইটা সংগ্রহ করতে পারবেন, বা এখানে টেক্সট করে দিলে আমরা আপনার সাথে যোগাযোগ করবো। তো যাও, আমার এজেন্ডা বলছিলাম যে আমি চাই এটা সবার কাছে যাক, সেজন্য আমি ভিডিও করছি, অসংখ্য ভিডিও করছি, কারণ সবাই কারো না কারো চোখে পড়বে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে সবাই যখন, এই দেশের প্রতিটা মানুষ যখন তার নিজের অর্থ ব্যবস্থাপনায় মনোযোগী হবে, তখন একটা বড় জিনিস ঘটবে, যেটা আমার উদ্দেশ্য। সেটা কি জানেন? আমাদের ন্যাশনাল ইকোনমিতে আমাদের মানে দেখবেন যে সেভিংস, মানে ডোমেস্টিক সেভিংসের হার খুবই কম, যেটা আমাদের নেইবারিং কান্ট্রিগুলোতে অনেক বেশি। এখন কেন কম? কারণ আমাদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা কম। আমরা যে টাকাটা সঞ্চয় করি, সেটা কি করি? সেটা মূলত ব্যাংকে রাখি, কোনো মানে লিজিং কোম্পানিতে রাখি, কোনো সমিতিতে রাখি, কোনো না কোনো ভাবে একটা বৈধ চ্যানেলের মধ্যে ঢুকে। যেহেতু আমাদের সেভিংস প্রবণতা কম এবং আমাদের সেভিংসের রেট কম, আমাদের জাতীয় সেভিংসের হারও অনেক কম, ফলে আমাদের যে ইনভেস্টেবল ফান্ড, আমরা যে টাকা ইনভেস্ট করব, ইনভেস্টেবল ন্যাশনাল মানে ইনভেস্টমেন্টের যে পরিমাণ, সেটাও দেখবেন কম। কারণ মানে আউট অফ আওয়ার ওন সোর্স কম। কেন? কারণ আমার যেটা সঞ্চয় সেটা আমরা বিনিয়োগ করব। কিন্তু আমাদের তো বিনিয়োগ বেশি করা লাগে ইকোনমিকে সচল রাখার জন্য, গভর্নমেন্ট পরিচালনার জন্য। এত বড় একটা ইকোনমি, এত বড় মানুষের একটা ইকোনমি, তাহলে আমাদের কি করতে হয়? আমাদের বিদেশ থেকে ঋণ আনতে হয়। আমাদের ইনভেস্টেবল ফান্ড কম থাকে বিধায় আমাদের বড় বড় প্রজেক্ট করতে হয় বিদেশি ঋণে। তাহলে আমরা যদি এতজন মানুষ প্রতিদিন অল্প অল্প করে সেভ করি, আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ টাকা আমাদের জমবে।
এবং এই টাকা তো আপনার নামে থাকবে। অনেকে বলবেন যে না, এই টাকা আমরা জমাই আর আপনারা বিদেশে পাচার করে দেন। আপনারা মানে অনেক মানুষ তো বিদেশে পাচার করে, ব্যাপারটা তেমন নয়। আপনি যদি সচেতন হন তাহলে আপনার টাকা পাচার করবে না। আপনার টাকা আপনার নামেই আপনার ব্যাংকে থাকবে, বা আপনি সঞ্চয়পত্র কিনলে হোক বা ট্রেজারি বন্ড কিনেন, যেখানে কিনেন সেখানে থাকবে। আপনি জমি কিনেন, আপনি অ্যাপার্টমেন্ট কিনেন, গোল্ড কিনেন, যাই করুন না কেন, বাট এই জ্ঞান আপনার থাকতে হবে। যেমন আমাকে আজকে এক প্রবাসী ভাই ফোন করেছিল, আমি ফোন সহসা ধরি না, বাট ওনার ফোন আমি রিসিভ করেছি। উনি এতবার আমাকে SMS করেছেন। তো উনি বলছেন যে আমার 10 লাখ টাকা আছে স্যার, এই টাকাটা দিয়ে আমি একটা বাড়ি করতে চাচ্ছি, কিন্তু আপনার ভিডিও শুনে মনে হচ্ছে যে বাড়ি না করে অন্য কিছু করি। তা বললাম কি করতে চান? বলে স্যার আমি সঞ্চয়পত্র কিনতে চাই। তা আমি তখন উত্তরে বললাম যে যদি ওই 10 লাখ টাকা দিয়ে বাড়ি করে আপনার পার মান্থ একটা ভাড়া আসে, ইভেন 5-7 হাজার টাকা যদি ভাড়া আসে তাহলে ঠিক আছে, কিন্তু যদি দেখেন যে কোনো ভাড়া টাড়া কিছু আসবে না এবং আপনার পরিবারের থাকার জায়গা আছে, তাহলে এখন বাড়ি না করে সঞ্চয়পত্র কেনা বা অন্য কোনো বিনিয়োগে আপনার হাত দেওয়া ঠিক হবে। কিন্তু ভুলেও এই টাকাটা অন্য কারোর কাছে আপনি জমা রাখবেন না, বা অন্য কাউকে আপনি দিবেন না যে মাসে 5,000 টাকা আপনাকে সুদ দিবে বলে। বি ভেরি কেয়ারফুল। তাহলে কি মোদ্দা কথা কি, আর্থিক জ্ঞানটা খুব জরুরি। আপনি কিভাবে আপনার অর্থকে ম্যানেজ করবেন সেই জ্ঞানটা খুব জরুরি। যে ধরেন আপনি আপনার টাকা কি পকেটে রাখবেন, আপনার টাকা কি ব্যাংকে রাখবেন, আপনার টাকা কি আপনি বালিশের তলায় রাখবেন, নাকি আপনার কোথায় রাখবেন টাকাটা, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তারপর টাকা মানে ব্যাংকে রাখলে, সঞ্চয় অ্যাকাউন্টে রাখলে আপনি ইন্টারেস্ট পাবেন 7%, 8%, কিন্তু আপনার টাকা কমে যাবে। কেন কমে যাবে? ইনফ্লেশনারি ইফেক্টে কমবে। কি সেটা ইনফ্লেশনারি ইফেক্ট? এর কি, এটা কি খায় নাকি মাথায় দেয় কি? তার মানে এটা বোঝা দরকার আছে। এই জন্যে আমি বেশ কিছুদিন আগে মানে আমরা একটা কোর্স শেষ করেছিলাম, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের উপরে একটা কোর্স। এই কোর্স কিন্তু দ্বিতীয় কোর্স আমরা শুরু করছি কাল থেকে। আমাদের কোর্সের ফিস রেখেছিলাম অনেক কম, 2,500 টাকা। তারপরও আমাকে মানে অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু দেয়া আছে, এই হোয়াটসঅ্যাপে অসংখ্য মানে হাজার হাজার SMS। সেখানে ব্যাপারটা কি, একটা রিকোয়েস্ট যে স্যার 2,500 টাকা আমাদের কারো কারোর জন্য বেশি। তখন আমি গতকালকে একটা ডিক্লেয়ার দিয়েছি যে যাদের আসলেই টাকা নেই কিন্তু কোর্সটা তাদের জন্য দরকারি, এই জন্য আমি বলেছি যে যাদের টাকা নেই তাদের জন্য, এবং বিশেষ করে প্রবাসী যারা খুব কষ্ট করতেছে এবং তারা ফিল করে তাদের টাকা নেই, তাদেরকে আমি বলেছি 1,000 টাকা আপনার রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশনের অনেক ঝামেলা আছে, অনেকে করতে পারে না। আমি বলেছি যে বিকাশ নাম্বার যেটা দেওয়া আছে ওখানে বিকাশ করে, হোয়াটসঅ্যাপ নাম্বার আর বিকাশ নাম্বার একই, এখানে যেটা করেন ওখানে প্রুফটা পাঠিয়ে দেন, রেজিস্ট্রেশনের ব্যবস্থা আমাদের লোকজন আছে ওরা করে নেবে। তবু আমি চাই যে আপনারা সংযুক্ত হন। এই নলেজটা আপনার খুবই দরকার। হয়তো মনে হচ্ছে 1,000 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা অনেক টাকা, কিন্তু ভেবে দেখেন যে আপনার যদি জ্ঞান তৈরি হয়, আমার সাথে যুক্ত হয়ে 5 দিন আপনি যা শিখবেন, সারা জীবন আপনি সেটা শেখেন নাই। আমি হলপ করে বলতে পারি, কারণ শিখবেন কোত্থেকে, এটা কোথাও নাই তো। এটা এখন অনেকে বিচ্ছিন্নভাবে শেখাচ্ছেন, কিন্তু আপনি এক জায়গায় পাবেন না। তো ফলে মনে হচ্ছে যেন এটা অনেক টাকা, কিন্তু এই টাকা আপনার ভবিষ্যতের সমস্ত আয়কৃত টাকাকে রক্ষা করতে যেমন হেল্প করবে, ঠিক তেমনি আপনার জীবনকে সাজাতে অর্থের যে প্রয়োজন, সেই অর্থের প্রয়োজনীয়তা আপনি মিট করতে পারবেন এবং আপনার রিটায়ারমেন্ট সুন্দর হবে। আপনি একটা রোড ম্যাপ পাবেন যে আপনি কি করবেন, মূলত টাকাগুলো কোথায় রাখবেন, কাকে দিবেন, বাড়িতে কত টাকা পাঠাবেন, মানে বাড়িতে বাড়ি করবেন কিনা, জমি কিনলে কোথায় কিনবেন, তারপরে বন্ডে বিনিয়োগ করবেন নাকি শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে কোন ধরনের বিনিয়োগ করবেন, পোর্টফোলিও আপনি কিভাবে সাজাবেন, কতটুকু গোল্ডে, কতটুকু মানে শেয়ার মার্কেটে, কতটুকু মানে মিউচুয়াল ফান্ডে, কতটুকু আপনার ল্যান্ডে, কতটুকু অ্যাপার্টমেন্টে, কতটুকু মানে সঞ্চয় অ্যাকাউন্টে ইমার্জেন্সি রাখবেন, এটা আপনার জানতে হবে। তো এটা আমার এই কোর্সের মধ্যে আপনি শিখতে পারবেন। আপনার ইমার্জেন্সি ফান্ড লাগবে, কেন লাগবে, ইমার্জেন্সি ফান্ড না থাকলে কি হয়, আপনি আপনার আর্থিক সিদ্ধান্তগুলো কিভাবে করবেন, কিভাবে আপনি আপনার বাজেটিং করবেন, আপনার আর্থিক প্ল্যান কেমনে করবেন, আপনার শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের প্ল্যান কিভাবে করবেন। তারপরে আপনি এত চেষ্টা করছেন, কেন ব্যর্থ হচ্ছেন? অনেকেই তো আমরা চেষ্টা করছি, অসংখ্য লোক চেষ্টা করে কিন্তু বেশিরভাগ লোক ব্যর্থ হয়, কেন? হোয়াট ইজ দ্য রিজন? এই সার্বিক বিষয়টা আমি আমাদের কোর্সে কভার করছি। তো ফলে আমার শেষ কথা হচ্ছে যে যারা আপনারা এখনো পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট কোর্সের জন্য এনরোলড হন নাই, তাদের হাতে আর সময় নেই। আমাদের কোর্স শুরু হবে কাল থেকে, কাল রাত থেকে। কোর্সের আগ পর্যন্ত, ধরেন কোর্স শুরু হওয়ার 2 ঘন্টা আগ পর্যন্ত, কাল 6টা পর্যন্ত আপনি টাকা দিলে আমরা এটা প্রসেস করতে পারবো। টাকা মানে পেমেন্ট করে আমাদেরকে জানালে, তারপরে আর প্রসেস করা মানে সম্ভব হবে না। ফলে 30 তারিখ থেকে আমাদের মানে টানা 5 দিন এই কোর্স চলবে। এবং এবার একটা সুখের খবর হচ্ছে, এই কোর্সটা আমরা রেকর্ড করব। যারা যদি কেউ কোর্স মিস করেন তাহলে আমরা তাকে রেকর্ডেড ভার্সনটা প্রোভাইড করব, যেটা গত কোর্সের ক্ষেত্রে আমি করতে পারি নাই। এবং মানে আপনারা জেনে খুশি হবেন যে গত কোর্সে যারা আমার সাথে এনরোল্ড হয়েছিল তাদের অনেকেই আমাকে জানিয়েছেন যে স্যার, আমরা এখন আমাদের জীবনটাকে এতদিন ভুল করেছি, এখন আপনার পরামর্শ মেনে, আমাদের বুদ্ধি মেনে আমরা সেভাবে সাজাচ্ছি। আমার কথা হচ্ছে, সব যে আমার পরামর্শ শুনতে হবে ঠিক না, আমি এত জ্ঞানী মানুষও নই, কিন্তু আমার কথা হচ্ছে আমি আপনাদের ধারণা দিচ্ছি, একটা রোড ম্যাপ করে দিচ্ছি যে এইভাবে আপনারা এগুন।
আপনারা অনেক মেধাবী, অনেক জ্ঞানী, অনেক গুণী। আপনারা চেষ্টা করলে দেখুন যে আরো অনেক বড় কিছু করতে পারছেন, আরো অনেক সুন্দর কিছু করতে পারছেন। যেমন আমার কাছে এখন অনেক জ্ঞানী মানুষ আসেন পার্সোনাল কনসালটেশনের জন্য, সরকারি কর্মকর্তারা আসেন, ডাক্তাররা আসেন, পলিটিশিয়ানরা আসেন। বিশ্বাস করেন সবার একটা কথা, হয়তো আমি তাদের চাইতে জ্ঞানী নই, কিন্তু যে আইডিয়াগুলো শেয়ার করি সেটা কিন্তু ওয়ার্কেবল হয়। এবং তারা অনেকেই বলেছেন যে ভাই এই সেশনটা যদি আমরা 10 বছর আগে করতে পারতাম, 5 বছর আগে করতে পারতাম, তাহলে মাই লাইফ কুড হ্যাভ বিন ডিফারেন্ট, আমার জীবন ডিফারেন্ট হতে পারত। আমার বিশ্বাস যারা আমাদের কোর্সে আগামীকালকে জয়েন করবেন তারাও ভাবতে বাধ্য হবেন যে আপনার লাইফ যদি অনেক আগে আপনি এই কোর্স করতে পারতেন, লাইফ অনেক চেঞ্জ হয়ে যেত এবং ভবিষ্যতে এখন থেকে চেঞ্জ হবে। আপনারা যারা রেজিস্ট্রেশন করেন না এখনো, তাদের অনুরোধ করছি রেজিস্ট্রেশনটা করে নিন। আর হ্যাঁ, আর একটা ব্যাপার আমি ডিক্লেয়ার করতে চাই, সেটা হচ্ছে যারা আমার সাথে রেজিস্ট্রেশন করে 5টা সেশন শেষ করবেন, শেষ করার পরে যদি কেউ মনে করেন যে ওনার উপকার হয় নাই, কিছু শিখতে পারেন নাই, আমি 100% মানি যেটা কোর্স ফি হিসাবে নিচ্ছি সেটা আমরা ব্যাক করে দিব এবং বিকাশ নাম্বার দিবেন, ব্যাক করে দিব। কারণ যদি উপকার না হয় তাহলে আমাকে টাকা দিবেন কেন, আমি যতই বকবক করি না কেন, তাই তো। তো আজকে এ পর্যন্তই। আমার সাথে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। যারা আমার সাথে এনরোল করবেন তাদের সাথে আমার কালকে রাত 8:30টায় দেখা হবে এবং অনেক কথা হবে। আপনারা অনেক অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।